নমস্কার। বিশ্ব সংবাদ কেন্দ্রের দর্শকদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। গত দুদিন ধরে আমরা প্রফেসর বিমল শঙ্কর নন্দ ওনার কিছু বক্তব্য শুনলাম তালিবান, আফগানিস্তান এবং তার ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল ইম্প্যাক্টের উপরে। আজকের সেশনটা টোটালি আমরা ডেডিকেট করছি যে কোয়েশ্চেনসের উপরে। বেসিক্যালি গত দুটো বক্তব্যতে বিএসকে দর্শকেরা অনেক কোয়েশ্চেন্স করেছিলেন বিভিন্ন মাধ্যমে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে। সেই কোয়েশ্চেন্সগুলো আমরা আজকে বিমল স্যারকে করব। তো চলুন দেখা যাক বিমল স্যার সেই কোয়েশ্চেনগুলোর কি জবাব দেন। নমস্কার স্যার। নমস্কার। প্রথম কোয়েশ্চেনটা যেটা করা হয়েছে যে আফগানিস্তান আর তালিবানে পশ্চিমবঙ্গের ওপরে কেমন ধরনের ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি বা সুদূর ভবিষ্যতে আমরা কি দেখতে পাবো। এখন আফগানিস্তানে তালিবানের উত্থান এমন একটা ঘটনা যে আমি তো শুধু ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ বলবো না, পৃথিবীর সর্বত্র কিছু না কিছু প্রভাব পড়বেই। এ প্রসঙ্গে একটা কথা মনে করিয়ে দিই যে কয়েক বছর আগে, বেশি না, 2011, 12, 13 এই সময় থেকে সিরিয়া এবং ইরাকে একটা ভয়ঙ্কর সন্ত্রাসবাদী ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গোষ্ঠীর উদ্ভব ঘটেছিল, ইসলামিক স্টেট। প্রথমে ওরা বলতো ISIL, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড লেভান্ট, পরে ISIS, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া, পরে শুধু ইসলামিক স্টেট IS, যার একটা অংশ ইসলামিক স্টেট খোরাসান, যারা আবার আফগানিস্তানে খুব সক্রিয় হয়ে গেছে। তার একটা প্রভাব গোটা পৃথিবীতে পড়েছিল। বিভিন্ন অঞ্চল থেকে যারা এই জেহাদের ভাবনা চিন্তা অংশ নিয়েছিল তারা কিন্তু ওই অঞ্চলে গিয়েছিল জেহাদে অংশ নিতে। ফলে আফগানিস্তানে এই যে তালিবানদের এই যে নতুন করে উত্থান হলো, রিসার্জেন্স হলো এবং যেরকম সুইফটলি ওরা ক্ষমতা দখল করে নিল, তাতে অবশ্যই এই অঞ্চলে প্রভাব তো পড়বে, গোটা পৃথিবীতে প্রভাব পড়বে। আর এই অঞ্চলে প্রভাবটা পড়বেই কারণ এই অঞ্চলটা দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত অঞ্চল এবং ভারতবর্ষের উদ্যোগেই আফগানিস্তানকে দক্ষিণ এশিয়া অঞ্চলের যে আঞ্চলিক সংগঠন সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যেটা এখন অনেকটা ডিফাঙ্ক্ট হয়ে গেছে, তাতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কারণ ভারত চাইছিল আফগানিস্তান যাতে তার উন্নয়ন প্রক্রিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়া সামিল হতে পারে। এখন তালিবানরা আফগানিস্তান দখল করলো, সেখানকার যে সরকার যেভাবেই হোক নির্বাচিত হয়েছিল, পুরোপুরি নির্বাচিত বলবো না, কিন্তু যেভাবেই হোক নির্বাচিত হয়েছিল, তারা ক্ষমতা থেকে চলে গেল। ফলে তার প্রভাব ভারতবর্ষের উপর পড়বে এবং কাশ্মীর বা পাঞ্জাবে কেমন প্রভাব পড়বে সেই আলোচনাটা আমি কিছুটা করেছি আমার আগের আলোচনায়। কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন যে পশ্চিমবঙ্গের উপর এর প্রভাব কি পড়বে, দুভাবে পড়তে পারে। প্রথম হচ্ছে যে পশ্চিমবঙ্গের পাশেই কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র রয়েছে বাংলাদেশ, এবং বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের যেটা দীর্ঘ বর্ডারটা খুব পোরাস বর্ডার, একদম ফুটিফাটা বর্ডার। এই বর্ডারকে পুরোপুরি গার্ড দেওয়া একান্ত ভাবে অসম্ভব। কাঁটাতার রয়েছে, কিন্তু এর মধ্য দিয়ে শয়ে শয়ে নদী নালা গেছে, সেগুলো তার কাঁটাতার দিয়ে করা যায় না। দুই হচ্ছে কাঁটাতার কোনো সময় কেটে দেয়। এইসব কারণে বাংলাদেশের সঙ্গে বাংলার যে বর্ডার বা ওইদিকে আসামের বর্ডার, এটা কিন্তু অনেকটাই ফুটোফাটা বর্ডার। ফলে বাংলাদেশ থেকে পশ্চিম বাংলা হয়ে আফগানিস্তানে ওই জেহাদে অংশ নিতে যাওয়ার একটা প্রবণতা কিন্তু বেড়ে যেতে পারে। ইতিমধ্যেই বসিরহাট সীমান্তে বর্ডারের কাছে একজন ধরা পড়েছে, যার ইচ্ছে ছিল সে আফগানিস্তানে গিয়ে জেহাদে অংশ নেবে। বাংলাদেশে যে সরকার রয়েছে, শেখ হাসিনার সরকার, তারা কিন্তু এই সন্ত্রাসবাদের ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স নীতি নিয়েছে। সেখানে কোন রকম সন্ত্রাসবাদী সংগঠনকে ওরা পাত্তা দেয় না বা ওদের প্রশ্রয়ও দেয় না। কিন্তু এটাও ঠিক যে যদি হঠাৎ করে কিছু লোকের মধ্যে ভাবনা চিন্তাগুলো আসে এবং তারা পশ্চিমবঙ্গের বর্ডারটা ব্যবহার করে পশ্চিমবঙ্গে চলে আসে, এখান থেকে জেহাদে অংশ নিতে যায়, পশ্চিমবঙ্গটাকে একটা ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে, তাহলে কিন্তু একটা বিপদ হতে পারে। এটা একটা দিক। দুই হচ্ছে যে এখানকার কোনো মানুষের মধ্যে এইরকম একটা ভাবনা চিন্তা তৈরি হবে কিনা, এটাও একটা প্রশ্ন।
এটা গোটা ভারতবর্ষে যেরকম বিভিন্ন প্রদেশে প্রশ্ন করা যায়, যেরকম ভারত সরকার যে একেবারে সাম্প্রতিক ইরাক এয়ারপোর্টের কাছে যে ইয়ে হয়েছে, আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়েছে, সেখানে কেরালার কেউ জড়িত আছেন কিনা সেই একটা খোঁজ খবর করছে, কারণ কিছু লোক ওখানে চলে গিয়েছিল। ঠিক সেই রকম এখানকার জনগোষ্ঠীর মধ্যে কারোর মাথায় যে হঠাৎ করে এটা চাপবে না, সেটা তো গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না। ফলে এখানে সরকারকে সতর্ক হতে হবে। সরকারকে তার যে নেটওয়ার্ক, বিশেষত যে গোয়েন্দা নেটওয়ার্কটাকে আরো বেশি শক্ত করতে হবে। কিন্তু এখানকার প্রশাসনটা তো সেইভাবে খুব শক্ত প্রশাসন নয়। ফলে পশ্চিমবাংলাকে নিয়ে কিন্তু চিন্তা থেকে যাচ্ছে। প্রশাসন শক্ত করতে হবে, পুলিশ ব্যবস্থা শক্ত হবে, প্রয়োজনে এখানকার যে গোয়েন্দা বাহিনী, সে গোয়েন্দা বাহিনীকে আরো বেশি অ্যালার্ট হতে হবে। আমরা জানি এখানেই কিন্তু জেএমবি বিস্ফোরণ ঘটিয়ে গেছে, বর্ধমানের কাছে খাগড়াগড় বিস্ফোরণ ঘটিয়েছে। এরকম ঘটনা কিন্তু এখানে ঘটেছে এবং পরবর্তীকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এবং তারপরেও মালদা বা মুর্শিদাবাদে এরকম কিছু মানে বিশেষত মালদায় তাদের পাওয়া গেছে। কিছুদিন আগেই কিন্তু এনআইএ গ্রেপ্তার করেছে কয়েকজনকে। ফলে একেবারে অস্বীকার করা যায় না যে পশ্চিমবাংলায় তারা কেউ নেই, এবার পশ্চিমবাংলায় আমরা খুব নিরাপদে আছি না মনে করার কোনো কারণ নেই। ফলে পশ্চিমবাংলায় আমাদের অনেক বেশি সতর্ক হতে হবে, প্রশাসনকে অ্যালার্ট থাকতে হবে। এবং কারোর মধ্যে যদি এই ধরনের টেন্ডেন্সি দেখা যায়, তারা যদি এগুলো কিন্তু খুব চট করে ধরা পড়ে যাবে। তার কারণ তারা আইদার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে ব্যবহার করবে, অথবা কিছু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করতে পারে, বা হুইসপারিং ক্যাম্পেইন হতে পারে। পুলিশ সর্বত্রই তার মানে তার ইয়ে রাখে, নেটওয়ার্ক রাখে। পুলিশ যদি অ্যালার্ট হয় তাহলে কিন্তু সেটা মানে খবর পাওয়াটা খুব কঠিন কিছু হবে না। সুতরাং এখন যেটা দরকার সেটা হচ্ছে অ্যালার্ট থাকা, অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে আমাদের। আচ্ছা আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন ছিল হচ্ছে, আমরা যেটা আফগানিস্তানে বেসিক্যালি দেখছি, আফগানিস্তানের জনসংখ্যা হচ্ছে 3,20,00,000। আর তালিবান যারা আফগানিস্তান দেশটাকে এখন দখল করলো, তাদের সংখ্যা হচ্ছে 30 থেকে 40,000 রাফলি। এবার যেটা একটা সংখ্যক লোকেরা বলছে যে 40,000 র্যাডিক্যাল মাইন্ডের কট্টর বিচারধারার লোক যদি একটা পুরো দেশকে জয় করে নিতে পারে বা নিজের অধীনে নিয়ে নিতে পারে, তাহলে সেরকম ফ্র্যাকশনাল পার্সেন্টেজ লোক যদি ইন্ডিয়াতে তৈরি হয়, তাহলে ইন্ডিয়াতে, ভারতবর্ষে তার কি এফেক্ট করবে? আর পশ্চিমবঙ্গেও যেমন যে কটা স্টেট আছে, কাশ্মীর একটা আছে, পশ্চিমবঙ্গ একটা আছে, যেখানে মুসলিম সংখ্যা 20%-এরও বেশি বা অ্যারাউন্ড দ্যাট নাম্বার। তো সেইখানের লোকেদেরকে কেমন ভাবে, সোসাইটিকে কেমন ভাবে দেখতে হবে, আর ইন্ডিয়ান মুসলিমদেরকেও কেমন ভাবে এই জিনিসটাকে দেখতে হবে যে কিছু সংখ্যক লোক কিন্তু একটা বড় সোসাইটিকে খুব বাজেভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে। না, আফগানিস্তানে যেটা ঘটেছে সেটা হচ্ছে একটা অদ্ভুত রহস্যজনক। একটা সেনাবাহিনীকে 20 বছর ধরে নার্চার করলো আমেরিকা, কোটি কোটি ডলার খরচ করা হলো তাদের ট্রেনিং এর জন্য, অস্ত্র টস্ত্র দিয়ে, তারা প্রায় বিনা যুদ্ধে জায়গায় ছেড়ে দিল। এটাই রহস্যজনক ব্যাপার। বলা হয়েছিল যে আফগান সেনাবাহিনী প্রায় 30 লক্ষ, 3 লক্ষ। তা 3 লক্ষের দরকার নেই, 1 লক্ষ সেনাবাহিনীও যদি লড়াই করতো, এই তালিবান টেরোরিস্টরা দাঁড়িয়ে শেষ হয়ে যেত। প্র্যাকটিক্যালি কেউ লড়াই করেনি। বিভিন্ন অঞ্চলে যে ওয়ারলর্ড আছে, যুদ্ধপ্রভু রয়েছে আফগানিস্তানে, তারা লড়াই করলো না কেন? ওখানকার যারা প্রভিন্সিয়াল গভর্নর্স, তারা অনেকে নিজস্ব মিলিশিয়া বাহিনী পোষে, তারা লড়াই করলো না কেন? গোটা আফগানিস্তানে তালিবান টেক ওভারটা একটা রহস্যজনক ব্যাপার ঘটেছে আর কি। একটা রহস্যজনক কিছু থেকে হয়ে গেছে, যেখানে তালিবানরা খুব সুইফটলি এগিয়েছে। এমনকি 1 মাস আগেও 15ই আগস্ট ওরা দখল করেছে। আগস্টের প্রথম দিকেও আমেরিকার পেন্টাগন থেকে বলা হচ্ছে 6 মাস অব্দি আর তালিবানদের ঠেকিয়ে রাখা যাবে, তারপর ঠেকিয়ে রাখা যাবে কিনা ওরা সন্দেহ প্রকাশ করছিল। তার মধ্যে 15 দিনের মধ্যে কাবুল দখল করে নিল এবং আশরাফ গনিকে দেশ ছেড়ে চলে যেতে হলো। এইটা একটা রহস্যজনক ব্যাপার। আসলে যেটা ঘটেছে সেটা হচ্ছে আফগানিস্তানে আমেরিকা গেছিল নিজের ইগো স্যাটিসফাই করতে। 9/11 2011, 9/11 11ই সেপ্টেম্বর 2001 যেভাবে তালিবানদের মদতপুষ্ট আল কায়দা আঘাত এনেছিল আমেরিকার উপর, আমেরিকার যে গ্লোবাল রোলের উপর কোথাও একটা আঘাত এসেছিল। ফলে আমেরিকার লক্ষ্যই ছিল যেভাবে তালিবানকে তারা শেষ করবে।
তার কাছে সেটা একটা হচ্ছে প্রতিশোধের ব্যাপার। ইভেন যুদ্ধের আগে বেশ কয়েকদিন ধরে আমেরিকা তালিবানদের বলেছিল তোমরা ওসামা বিন লাদেনকে ফেরত দিয়ে দাও। ওসামা বিন লাদেনকে যদি তালিবানরা আমেরিকার হাতে তুলে দিত হয়তো আমেরিকা যুদ্ধ করতো না, আমেরিকা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু করে না। কিন্তু যখন ওসামা বিন লাদেনকে ওরা তুলে দিতে রাজি হলো না, ওরা বললো আমরা একটা থার্ড পার্টির হাতে তুলবো, পাকিস্তানের হাতে তুলে দেবো, ইসলামী আইনে বিচার হবে, এইসব বলেছিল। আমেরিকা কোনোটাকে রাজি হলে বুঝেছিল যে কোনো বিচার হবে না, তখনই ওরা অ্যাটাক করলো আফগানিস্তানকে। ফলে আমেরিকার কাছে ওটা হচ্ছে একটা ইগো স্যাটিসফাই করার ব্যাপার। আর তালিবানদের কাছে তাদের শিকড়টাকে বাঁচিয়ে রাখার চেষ্টা, তারা কিন্তু একদম ওই শিকড়টাকে ধরে লড়াইটা করে গেছে, তাদের কাছে মরণপণ লড়াই। ফলে এই মরণপণ যোদ্ধাদের কথা যেটা আপনি বলছেন যে এটা ভারতবর্ষ হবে কিনা, ভারতে একেবারে হবে না সেই গ্যারান্টি তো কিচ্ছু দিতে পারি না, কিন্তু সম্ভাবনা কম এই কারণে যে এখানকার প্রশাসন তো আর আফগান প্রশাসনের মতো নয়। বিশেষত নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে কেন্দ্রীয় সরকারের প্রশাসন, তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, এগুলোতে অন্তত এটুকু বলা যায় যে ভারতবর্ষ এই ব্যাপারে অনেক বেশি শক্ত জায়গায় রয়েছে। এখানে প্রশাসন একটা শক্তপোক্ত প্রশাসন, কেন্দ্রীয় সরকার খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। যেরকম 370 ধারা, যে 70 ধারাটা জম্মু ও কাশ্মীরে কেন্দ্রের হস্তক্ষেপের ক্ষেত্রে একটা বড় বাধা ছিল, কিচ্ছু করা যেত না, সেই তাকে একদিনে তুলে দেওয়া হয়েছে, সেটাকে তুলে দেওয়া হয়েছে। এবং এখন জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে। একটা সময়ে আমরা ইউপি আমলে দেখেছি যে সেনাবাহিনীর উপরে পাথর ছোঁড়াটা যেন কিছু লোকের একটা পেশায় পরিণত হয়েছিল, এবং কেন্দ্রীয় সরকারও মানে বিগত 20 বছর ধরে একটা অদ্ভুত নিয়ম মেনে চলতো যে একেবারে তারও আগে থেকে অটল বিহারী বাজপেয়ী আমলে একটু কঠোর ব্যবস্থা হয়েছিল, কিন্তু 2004 থেকে একেবারে ব্যবস্থা এমন ছিল যে ওরা পাথর মারুক, তুমি কিন্তু যেন গুলি টুলি চালাবে না। বর্তমান সরকারের নীতি হচ্ছে তুমি পাথর ছিল, আমি কিন্তু গুলি চালাবো, পরিষ্কার কথা। এবং দেখা যাচ্ছে ম্যাজিকের মতো পাথর ছড়া বন্ধ হয়ে গেছে বা কমেও গেছে। ফলে সরকার এখানে অনেক বেশি কঠোর ব্যবস্থা নিচ্ছে। আর আরেকটা ভয়ের যেটা, সেটা হচ্ছে যে অধিকৃত কাশ্মীরের লঞ্চ প্যাড কিছু রয়েছে, সেখান থেকে কিছু টেরোরিস্টকে পাকিস্তানের আইএসআই এবং সেনাবাহিনীর মদতে তাদের গোলমাল পাঠাতে এখানে পাঠানো হয়, গোলমাল বাঁধাতে পাঠানো হয়। কিন্তু এখন ভারতবর্ষ সেটা অনেকটাই নিয়ন্ত্রণ করেছে। সেখানে যে বর্ডার গুলোকে মডার্ন ডিভাইস দিয়ে সেখানে কন্ট্রোল করা হচ্ছে, স্যাটেলাইট ইমেজারি ব্যবহার করা হচ্ছে, আর খুব কঠোর যে ভিজিলেন্স সেটা রাখা হচ্ছে। ফলে ওখান থেকে কাশ্মীরে এসে গোলমাল বাঁধানোর সম্ভাবনাও খুব কমে গেছে অনেক। ফলে ভারতবর্ষ আর যাই হোক আফগানিস্তান নয়, ভারতের প্রশাসন ওই আশরাফ গনি প্রশাসনের মতো নয়। ফলে খুব কিছু মানুষের যদি এরকম মিসঅ্যাডভেঞ্চার হয়, তাহলে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তারা কিন্তু প্রস্তুত আছে, এবং এদের খুব কড়া জবাব দিতে খুব সময় লাগার কথা না। আচ্ছা আচ্ছা, আপনি যে উত্তর দিলেন তাতে 3টে পয়েন্ট বেরিয়ে গেল। একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আমরা কিছুদিন আগে অব্দিও মানে কিছু বছর আগে অব্দিও দেখেছি যে একটা রেলের যদি একটা ছোট অ্যাক্সিডেন্টও হয়, অপোজিশন স্পেশালি কংগ্রেস, লেফট, সিপিএম এরা রেলওয়ে মিনিস্টারের অপসারণের দাবি করত। এবার আমরা দেখছি সেম সেট অফ পিপল, সেই একই সংখ্যক একই ধরনের লোকগুলো আজকে তালিবান কাবুলের যে চিফ অফ পুলিশ ছিল তাকে পয়েন্ট ব্ল্যাঙ্কে মেরে দিল, ঠিক আছে। আর বাদ বাকি যা করছে সেটা ওয়ার্ল্ড দেখাচ্ছে, ওয়ার্ল্ড মিডিয়া দেখাচ্ছে। এদের এগেনস্টে সেরকম মেন্টালিটি নেই। এখানে দ্বিচারিতা, এখানে বলছে যে না তালিবান ভালো আর আমাদেরকে তালিবানের সঙ্গে কথা বলা উচিত, যেমন ওএসি বলেছে যে তালিবানের সঙ্গে কথা বলা উচিত। তো এরকম ধরনের দ্বিচারিতা এনারা কেন করেন, তাতে পানি বাকি? প্রথম কথা, ওয়াইসি কে প্রশংসা কেউ করুক নিন্দা করুক, একটা বিষয় কিন্তু স্পষ্ট, ওয়াইসি কিন্তু দ্বিচারিতা করে না, ও আনস্ট্রেটেড বলে, ওটা সমর্থন কেউই করি না, কোনো সুস্থ মতো মানুষ করে না। কিন্তু ওয়াইসি খুব ওপেনলি বলে, ও নিজে পরিষ্কার নিজেকে ইসলামের স্বার্থ রক্ষাকারী বলে, ও সেভাবেই চালিয়ে যায়। ও বলেছে যে তালিবানদের সঙ্গে কথা বলা উচিত, ওর ভাবনা চিন্তা অনুযায়ী সে কথা বলেছে। কিন্তু আমার অদ্ভুত লাগে এই বাম উদারবাদী যে ন্যারেটিভ, সেটাকে বাম উদারবাদী ন্যারেটিভরা এখানে সামান্য কিছু ঘটলে যারা একেবারে পুরস্কার ফেরত দেওয়ার, আমরা যাকে বলি অ্যাওয়ার্ড ওয়াপসি গ্যাং আর কি, তারা পুরস্কার ফেরত দেওয়ার ধুম পড়ে যায় ইত্যাদি। এখানে
হিন্দু কেউ কিছু যদি একটু ভুল করে বসে, সে একেবারে হিন্দু টেররের নাম করে যা তা করা হয়, যদিও ঈশ্বর জানে হিন্দু টেরর বলে কিছু হয় না, সকলেই জানে ওটা ওই কংগ্রেসের একজন নেতা, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, পরে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন সুশীল কুমার সিন্ধে, তার মাথা থেকে বেরিয়েছিল হিন্দু টেরর, কিন্তু বাস্তবে হিন্দু টেরর বলে কিছু হয়ও না, এটা কেউ স্বীকার করেনি। তাহলে এখানে যখন তালিবানরা আফগানিস্তানে এই ভয়ঙ্কর অত্যাচার শুরু করে দিয়েছে, এবং একটা বিষয় স্পষ্ট যে তালিবান জীবনে শোধরাবে না, তালিবান শোধরাতে পারে না। তাদের যে আপব্রিঙ্গিং যেভাবে হয়েছে, যেভাবে তাদের মানে প্র্যাকটিক্যালি মগজ ধোলাই হয়েছে, তারা শোধরাবে না। ফলে এসেই তারা গান বাজনা করে তাদের উপর অত্যাচার শুরু করেছে। গতকালই একজন সঙ্গীত শিল্পীকে মেরে ফেলেছে, তার আগে ওখানে যিনি একজন হাস্যকৌতুক শিল্পী করেছেন প্রকাশ্যে তাকে মেরে ফেলা হয়েছে। মহিলাদের প্রকাশ্যে মারধর করা শুরু হয়ে গেছে, মহিলাদের বলে দিচ্ছে একদম কোথাও যাওয়া যাবে না, যেন রাস্তাঘাটে না হাঁটে, পুরুষ সঙ্গী ছাড়া বেরোনো যাবে না। আগে ছিল সারিয়ালো, আগে যেরকম ইয়ে করতো, এখন সেটা বলেনি, বলছে যে মহিলারা বেরোতেই পারে, কিন্তু কাজে অন্যরকম কাণ্ড কারখানা করছে। এগুলো তারা চোখে দেখে না, এর প্রতিবাদ তাদের চোখে পড়ে না। শুধু একজন ওই তথাকথিত চলচ্চিত্র শিল্পী, নাটক শিল্পীকে কয়েকদিন আগে একটি বহুল প্রচারিত দৈনিকে ওই আফগানিস্তানের একজন চলচ্চিত্র পরিচালক, মহিলা পরিচালক, তার একটা কথা ভিত্তিতে আলোচনা দেখলাম, কিন্তু এখানে মোমবাতিও সব নিভে গেছে, আলোচনাও সব নিভে গেছে। বরং এদের একটা অংশ আবার পরিষ্কার বলা শুরু করেছে ভারতের উচিত রাশিয়া, চীন, ইরান যেভাবে তালিবানদের সঙ্গে কথা বলছে, পাকিস্তান যেভাবে তালিবানদের সঙ্গে কথা বলছে, আমাদেরও তালিবানদের সঙ্গে কথা বলা উচিত। একটা অদ্ভুত ন্যারেটিভ তৈরির কথা হচ্ছে, এবং কোথাও একটা প্রমাণ করার চেষ্টা হচ্ছে তালিবানরা আসা মানে ভারত ভীষণ বিপদে পড়ে গেছে, এবং ভারতবর্ষ মোদী সরকারের নেতৃত্বে ফরেন পলিসিটা তেমন কিছু চলছে না। একটা বহুল প্রচারিত দৈনিক এরকম একটা স্টুপিড সম্পাদকীয় লিখেছে, আমি দেখলাম, নাম আর করছি না, সকলেই জানে, প্রায় সে হাটে বাজারে চলে ওটা। তো এদের একটা জিনিস বোঝা উচিত যে ভারতবর্ষ কিন্তু কি নীতি নেবে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রেখেছে। এক, দুই, রাশিয়া বা চীন বা ইরান তাদের নিজস্ব স্বার্থে তারা তালিবানকে মদত দিচ্ছে, কিন্তু আমি নিশ্চিত আগামী দিনে এই রাষ্ট্রগুলোকেও তালিবানদের নিয়ে ভুগতে হবে। আমেরিকাকে যেরকম তালিবানকে নিয়ে ভুগতে হয়েছে, প্রাক্তন সোভিয়েত ইউনিয়নকে যেরকম তালিবানকে নিয়ে ভুগতে হয়েছে, এই চীনকেও ভুগতে হবে। ফলে তালিবান বিপজ্জনক, তালিবান কখনো ভালো হতে পারে না। এই গুড তালিবান ব্যাড তালিবান বলে কিচ্ছু না, তালিবান ইজ তালিবান, টেররিস্ট ইজ টেররিস্ট, ভালো হয় নাকি কখনো? আর সবচেয়ে বড় কথা যে এই বাম উদারবাদীরা, তারা তো তাদের প্যাথোলজিক্যাল একটা বিদ্বেষ রয়েছে বিজেপি বা মোদী সরকারের প্রতি। সুতরাং এরা ওই তালিবান এলো মানে ভারত বিপদে পড়লো, মানে দূর থেকে দুয়ো দেওয়ার মতো আনন্দ পাওয়ার ব্যাপারটা চলছে জানো এদের আমি পরিষ্কার মনে করিয়ে দিতে চাই যে মোদী সরকার আগের সরকারগুলোর মতন নয়, একদম অনেক মানে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে চলে। যেভাবে কাশ্মীরের পাথরবাসদের ঠান্ডা করে দেওয়া হয়েছে, যেভাবে অনুপ্রবেশ অনেকটা কমিয়ে আনা গেছে, ঠিক সেইভাবে তালিবান যদি এখানে বাড়াবাড়ি করতে চায়, সেনাবাহিনীর একাধিক কর্মকর্তাও বলছেন যে উপযুক্ত ওদের উত্তর দেওয়া হবে, চিন্তা করুন। আচ্ছা, এইখানে আমাদের নেক্সট কোয়েশ্চেনটা ছিল, আপনি গুড তালিবান ব্যাড তালিবানের একটা উদাহরণ দিলেন। এটা ওই 2004 সাল অব্দি চলছিল, মানে আমেরিকা আফগানিস্তানকে ইনভেড করার আগে অব্দি। এখন আরেকটা নতুন জিনিস চলছে, ওল্ড তালিবান আর নিউ তালিবান, মানে দিস ইজ তালিবান 2.0। এই যে ন্যারেটিভ, এটা এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, যেখানে তালিবানকে শুধু মানে ভারতবর্ষের লেফটিস্ট বা উদারবাদী, তারা এখন নিজেদেরকে লেফট বলে না, উদারবাদী বলে, তারা এখন নিউ তালিবান আর ওল্ড তালিবানের ন্যারেটিভ চালাচ্ছে। আর আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কিছু বুদ্ধিজীবীরা, ওনারা তালিবানের শুধু সংজ্ঞাটাকে নিয়ে পুরো ডিসকাশন, আধ ঘন্টার ডিসকাশন করে ফেলছেন, মানে তালিবানের কর্মটাকে একদমই সাইডে সরিয়ে দিচ্ছেন। তো এই যে এরকম ধরনের হিপোক্রেসি কতদিন চলবে, আর তাদের ক্রেডিবিলিটি বা সমাজের বুকে কতটা আছে, আপনার কি মনে হয়? এখন গুড টেররিস্ট ব্যাড টেররিস্ট যেরকম হয় না, গুড তালিবান ব্যাড তালিবান বলে কিছু হয় না। টেরোরিজমের এক সংজ্ঞা দিয়েছে আমাকে বিখ্যাত ব্যক্তি, নামটা মনে আসছে না, সংজ্ঞাটা খুব সুন্দর, পরে জেনে বলে দেবো। সেটা হচ্ছে হোয়াট ইজ টেরোরিজম। কিন্তু টেরোরিজম ইজ লাইক এ পর্নোগ্রাফি, টু নো ইট ইউ হ্যাভ টু সি ইট। টেরোরিজমটা না দেখে বোঝা যায় না টেরোরিজম কি জিনিস। এখন টেরোরিজমকে ভালো মন্দ দিয়ে বিচার বিশ্লেষণ করা যায় না।
আগেকার তালিবান আর এখনকার তালিবানের মধ্যে এই যে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করা হচ্ছে, এটা আসলে ওই মাথায় এটা যে গুড তালিবান ব্যাড তালিবান। আগের তালিবানটা খুব খারাপ ছিল, তারা মেয়েদের রাস্তাঘাটে বেরোতে দিত না, বেরোলেই পেটাতো, হত্যা করতো, মানুষকে দাঁড়িয়ে রাখতে বাধ্য করতো, ইত্যাদি ইত্যাদি। এরা এখন যারা তালিবান তারা প্রকাশ্যে ঘোষণা করেছে না মেয়েরা স্কুলে যেতে পারবে, কাজ করতে পারবে, কোথাও বাধা দেওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি। যদি তাই হয়, যদি তাই হয়, তাহলে ইতিমধ্যে কতগুলো উদাহরণ যা এসেছে আফগানিস্তান থেকে এবং ওয়ার্ল্ড মিডিয়া যেগুলো দেখাচ্ছে, মিডিয়া চিন্তা করার পক্ষে, আতঙ্কিত হওয়ার পক্ষে যথেষ্ট। আফগানিস্তানে একজন পুলিশ কর্তাকে প্রকাশ্যে গুলি করে মেরে দিচ্ছে, কয়েকজনকে ওপেনলি গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিচ্ছে, এক্সিকিউট করা হয়েছে। আশরাফ গনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন, তার মাথায় ছিল নাজিবুল্লাহ। নাজিবুল্লাহকে আগেকার তালিবানরা 1996 সম্ভবত 1996 তার পায়ে, তিনি রাষ্ট্রপতি, একজন ডাক্তার, তাই দড়ি বেঁধে গোষ্ঠী টেনে নিয়ে যাওয়া হয়েছিল, তার অঙ্গ প্রত্যঙ্গ তার জ্যান্ত অবস্থায় কেটে দেওয়া হয়েছিল, তারপরে তাকে ল্যাম্পপোস্টে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল, বেশ কয়েকদিন ডেড বডিটা পচিয়ে দেওয়া হয়েছিল। এই দিস ইজ তালিবান। এখন আফগানিস্তানে বিশেষত কাবুলের বেশ কয়েকটা মেয়েদের স্কুল, তারা মেয়েদের ডকুমেন্ট পুড়িয়ে দিয়েছে। তাদের ভয় এই ডকুমেন্টগুলো যদি তালিবানদের হাতে পড়ে তাহলে বাড়ি বাড়ি গিয়ে মেয়েগুলোকে তুলে নিয়ে চলে আসবে। এইটাই তো আতঙ্ক। তালিবান ইতিমধ্যে ওখানে বলেছে যে 12 থেকে 45 সমস্ত মহিলাদের লিস্ট করে তালিবান যোদ্ধার সঙ্গে বিয়ে দেওয়া হবে। গ্রামের দিকে অলরেডি শুরু হয়ে গেছে, ধরে ধরে বিয়ে দেওয়া। নেক্সট হচ্ছে যে কোনো মহিলা বাড়িতে গিয়ে রান্না চেয়েছে, রান্না করে দিয়েছে, রান্না ভালো হয়নি, মহিলাকে পিটিয়ে মেরে ফেলে দিয়েছে। অর্থাৎ তালিবান তার নিজের রূপ দেখানো শুরু করে দিয়েছে। আজকে একটা ছবি দেখলাম যে আফগানিস্তানের দূরদর্শনে, ওখানকার যে টেলিভিশন চ্যানেলে যিনি অ্যানাউন্সার, তিনি বলছেন যে না, তালিবানদের ভয় পাবেন না, এখানে মুসলিম ডমিনেশনকে ভয় পাবেন না, আমরা সবাই খুব শান্তিতে আছি। তার পেছনে দুজন তালিবান সে নোংরা চেহারা নিয়ে, কালাশনিকভ রাইফেল নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। মানে কিরকম অদ্ভুত। তিনি বলছেন না, তিনি নিজে প্রায় থরথর করে কাঁপতে কাঁপতে অ্যানাউন্স করছেন, একদম ভয় পাবেন না, তালিবানরা কারো কোনো ক্ষতি করবে না, পেছনে একদম কালাশনিকভ তাক করে আছে ওরকম তালিবান। ফলে এইগুলো এই লেফট ইয়েদের নজরে পড়ে না। এদের কাছে ওই তালিবান কি সেটা নিয়ে সময় কাটায়, এগুলো তারা একদম বলবে না। তারা ওই এই এখনকার তালিবানগুলো অনেক ভালো, সেগুলো একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবে। আসলে এরা ভাবে মানুষ বোধে মূর্খ, এরা নিজেরাই যে মূর্খ এরা বোঝে না আর কি। এই জন্যই তো ভারতবর্ষে সব অধিকাংশ রাজ্যে শূন্য হয়ে গেছে, আর একটা রাজ্যে শূন্য হতে যাচ্ছে। আর নিজেদের আজকাল লেফটও বলে না, এখন লিবারেল দলে বেড়ে পড়েছে। কিন্তু একটা জিনিস বলে রাখা ভালো, যে এদের পক্ষে অ্যান্টিডোট হচ্ছে একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা, শক্তিশালী রাষ্ট্র, শক্তিশালী প্রশাসন, যেটা ভারতবর্ষে নরেন্দ্র মোদী দিতে পেরেছেন। এবং আমরা অনেকটা নিশ্চিত আছি, কারণ মোদিজদের আমরা বলি না অনেক সময় স্লোগান দিই, মোদী হয়তো মুমকিন হয়। তো আমি যদি সেই আলোচনাটা নাও করি, কিন্তু কেন্দ্রীয় সরকারের বিগত 5-6 বছর ধরে যে কথাবার্তা, তাদের যে সিদ্ধান্ত, সেগুলোতে এটা ডেফিনেটলি আস্থা রাখা যেতে পারে যে তালিবান ভারতে যদি ক্ষতি করার চেষ্টাও করে, সফল হবে না, কারণ একটা সজাগ সরকার ভারতবর্ষে কেন্দ্র চালাচ্ছে। আচ্ছা, আপনার এই উত্তরে নেক্সট কোয়েশ্চেনটা আছে। আপনি বললেন যে খুব তালিবান কিছু করবে না, আমরা জেনারেলি করতে পারবে না, কিছু করার চেষ্টা করবে, করার চেষ্টা করবে। আমরা দেখেছি যে ISIS তারা সিরিয়া, নর্দার্ন ইরাক অনেকটা পোর্শন জায়গা দখল করে খিলাফত, মানে সেই ইসলামিক রাষ্ট্র সব থেকে স্ট্রংগেস্ট অফ অল এস্টাবলিশ করেছিল। কিন্তু ISIS কোনোদিনও ইসরায়েলের উপরে একটাও গুলি ছোড়েনি, কিন্তু ইসরায়েল তাদের মতে জাত শত্রু। তো এটাতে একটা বোঝা যায় যে একটা স্ট্রং রাষ্ট্র হলে সব থেকে গ্রেটেস্ট টেররিস্ট যারা থাকে তারাও সেই রাষ্ট্রের উপরে চোখ তুলে দেখতে পারে না। বাট এখানে আমরা দেখছি যে কাশ্মীরে এখনো অত বেশি তো হয় না, বাট তাও ছুটকো সাটকা এরকম টেররিস্ট ধরা পড়ছে, বন্দুক, গ্রেনেড, এই ওই হচ্ছে। তো ভারত স্ট্রং রাষ্ট্র হিসাবে উঠতে গেলে ভারতকে কি যেরকম পরিস্থিতিতে চলছে সেরকম ভাবেই যাওয়া উচিত, না আরো স্ট্রংলি কিছু চিন্তা ভাবনা করা? একটা জিনিস, আঞ্চলিক ক্ষমতার যে কাঠামো সেটা মনে রাখতে হবে। ইসরায়েলের পাশাপাশি যে রাষ্ট্রগুলো রয়েছে তারা কেউই নিউক্লিয়ার ওয়েপনধারী নয়, কেউই নিউক্লিয়ার ওয়েপনধারী নয়। ভারতবর্ষের দুদিকে, একটি হচ্ছে চীন, যার নিউক্লিয়ার ওয়েপন এবং আর্থিক শক্তি অনেক বেশি, আর আরেক দিকে রয়েছে পাকিস্তান, যার নিউক্লিয়ার ওয়েপনটা চীন দিয়ে দিয়েছে।
এবং লক্ষ্য একটাই, ভারতবর্ষকে চাপে রাখা। কারণ ভারতবর্ষ যাতে বিশ্ব রাজনীতিতে, এশীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে না পারে, চীন সেই ব্যাপারে সদা তৎপর। এবং চীনের পররাষ্ট্রনীতির একটা লক্ষ্যই হচ্ছে যে ভারতকে ডিপ্লোম্যাটিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি এনসার্কেল করে দেবো, ঘিরে দেবো, যাতে ভারতবর্ষ খুব অস্বস্তিতে থাকে। আফগানিস্তানে আমেরিকা থাকলে চীনকেই ঘিরে ফেলা যাচ্ছে। একদিকে ভারতবর্ষ যে চীনের সঙ্গে তার হয়তো শত্রুতা নেই, কিন্তু বিরাট বন্ধুত্ব নেই, আমেরিকার সঙ্গে ভালো এলাই হিসেবে চলছে, গোটাটাই কিন্তু চীন খুব অস্বস্তিতে ছিল। ফলে আফগানিস্তান থেকে আমেরিকা সরে গেলে চীনের সেই অস্বস্তি অনেকটাই কমবে। ভারতবর্ষের ক্ষেত্রে যেটা ইসরায়েলের নেই, ভারতের আছে, একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান, দুটোই নিউক্লিয়ার ওয়েপনধারী দেশ। নেক্সট হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের যে অক্ষ এর আগে ছিল তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তান, বা আগামী দিনে যেটা হতে চলেছে, এটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক একটা অক্ষ। কারণ এটা হচ্ছে এপি সেন্টার অফ ইন্টারন্যাশনাল টেরোরিজম, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের একবার আঁতুড়ঘর এই পাকিস্তান আফগানিস্তানের যে তালিবান এবং তাদের যে জোটটা। ইসরায়েলের ক্ষেত্রে যেটা সুবিধা ইসরায়েলের, যে ইসরায়েলকে একবার অ্যাটাক করলে ইসরায়েল 5টা অ্যাটাক করতে পারে। আমি তো জানি কয়েক মাস আগের ঘটনা, গাজা অঞ্চল থেকে ইসরায়েলের উপর রকেট হামলা হয়েছিল। ইসরায়েল তার প্রতিবাদে যারা যারা করেছিল তার 100 গুণ বেশি হানা দিয়ে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছিল। ফলে সেটা ইসরায়েলের পক্ষে সম্ভব। কিন্তু ভারতবর্ষকে অনেক বেশি বুঝে পলিসিগুলো নিতে হবে। কারণ পাকিস্তান একটা নিউক্লিয়ার স্টেট, চীন একটা নিউক্লিয়ার স্টেট। ফলে ওই রকম ভাবে ওপেন অ্যাটাকটা করা খুব কঠিন। কিন্তু তারপরেও ভারতবর্ষ কিন্তু পাকিস্তানের সঙ্গে ভেতরে ঢুকে বালাকোট স্ট্রাইক করেছে, এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন স্পষ্ট করে যে ভারতবর্ষ আবার যদি আক্রান্ত হয়, আবার কিন্তু ভেতরে ঢুকে আক্রমণ চালিয়ে আসতে পারে। ফলে একটা শক্তিশালী যদি রাষ্ট্র হয় এবং সেই রাষ্ট্র যদি এই সন্ত্রাসবাদের প্রতি 0 টলারেন্স নেয়, তাহলে কিন্তু এই সন্ত্রাসবাদীরা আক্রমণ করার আগে 100 বার ভাববে। তবে হ্যাঁ, আল কায়দা বা জেশে মোহাম্মদ বা তালিবান যদি একজোট হয়, এদের তো লজিকটা কাজ করে, এদের লজিক ওদের নিজেদের লজিক তৈরি করে। ফলে কিভাবে ওরা অ্যাটাক করবে, ওরা আক্রান্ত হয়েও অ্যাটাক করতে পারে, কারণ এদের যতটা সম্ভব লক্ষ্য হচ্ছে দৃষ্টি আকর্ষণ করা। ফলে এখানে ইসরায়েলের এদের লক্ষ্য হচ্ছে ইসরায়েল থেকে ওরা জর্ডন নদীর পশ্চিম তীর এবং গাজাটাকে মুক্ত করতে চায়, সেটা একটা লক্ষ্য। ভারত থেকে ওরা কাশ্মীরকে ছিনিয়ে নিতে চায়, পাঞ্জাবে খালিস্তানি আন্দোলনটাকে উস্কে দিতে চায়, এগুলো ওদের একটা লক্ষ্য। ফলে ওখানে ইসরায়েল যেরকম শক্তপোক্ত সিদ্ধান্ত নিতে পারছে, শক্তপোক্ত রিটেলিয়েট করতে পারছে, ভারতবর্ষকে সেটাই করতে হবে। কারণ শক্তিশালী রাষ্ট্র হলে এরা কিন্তু তাকে ভয় পাবে। এর আগে ভারতের যারা সরকার চালিয়েছে, অটল বিহারী বাজপেয়ী বাদ দিয়ে, উনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন তাঁর সরকারি চীন হচ্ছে ভারতের 1 নম্বর শত্রু, বলেইছিলেন প্রকাশ্যে। তার আগে কংগ্রেস সরকারের আমলে ভারতবর্ষ বা তার পরবর্তীকালে জোট সরকার, যার নেতা ছিল কংগ্রেস, ভারতবর্ষকে শুধুই একটা সফট পাওয়ারে পরিণত করা হচ্ছে, একটা সফট স্টেট, একটা নরম রাষ্ট্র, যাকে ইচ্ছাকৃত পৌঁছানো যায়, ব্লিড করা যায়। এখন ভারতকে সেটা করা যায় না। ভারতবর্ষ অনেক শক্তপোক্ত দেশ। ফলে এই শক্তিটাই ভারতের দরকার, যে ভারতবর্ষ রিটেলিয়েট করতে পারে, তাহলে ওরাও হয়। আচ্ছা, আপনি শক্তিশালী রাষ্ট্র বলছেন ভারতবর্ষগুলো, আমরা একদিকে দেখছি যেটা তালিবান, যেটা আফগানিস্তানে প্রেজেন্ট আছে। তালিবান তো একটা গ্রুপ অফ পিপল নয়, ওটা একটা মানসিকতা। তালিবান আফগানিস্তানে তালিবান প্রেজেন্ট আছে, পুরো আফগানিস্তান ক্যাপচার করলো। আর ভারত সরকারের এখন নীতি হচ্ছে ওদেরকে এখনো টেররিস্ট হিসাবে, সন্ত্রাসবাদী হিসাবে ভারত সরকার দেখে। এবার সেই সেম মেন্টালিটি আমাদের ইন্ডিয়াতেও আমরা দেখতে পেয়েছি। দেওবন্দ থেকে কিছু কিছু তালিবানরা অ্যাকচুয়ালি ওই মানুষগুলো শিক্ষা পেয়েছে, তাদের আইডিওলজিক্যাল আপব্রিঙ্গিং হয়েছে, সেখান থেকে তারপর তালিবানে গিয়ে এখনকার আফগানিস্তান তৈরি করলো। সেখানে আরেকটা পয়েন্ট হচ্ছে যে মেহবুবা মুফতি, উনি কিছুদিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে একটা সুপার পাওয়ারকে 30 থেকে 40 হাজার তালিবানি মুজাহিদ জিহাদ করে তাকে বাইরে পাঠিয়ে দিল, আফগানিস্তানের বাইরে পাঠিয়ে দিল। এইটার থেকে অনেক বেশি ইন্সপিরেশন তিনি নিজেও পাচ্ছেন। আর কিছু কিছু সংখ্যক, সব বলা যাবে না, কিছু কিছু সংখ্যক ওই কট্টর মুসলিমরাও ওরকম ভাবে চিন্তা ভাবনা করছে যে
আমেরিকার মতো সুপার পাওয়ারকে যদি আমি বাইরে পাঠিয়ে দিতে পারি, তাহলে কাশ্মীর কেন আজাদ হবে না? এবার শক্তিশালী রাষ্ট্র হিসাবে ভারতের কি কি করণীয় উচিত, কেমন ভাবে এই জিনিসটাকে দেখা উচিত? আমার কথা বলি, সেটা হচ্ছে যারা তালিবান তাদের উদ্ভবের ইতিহাস আমি প্রথম পর্বে একেবারে ডিটেল আলোচনা করেছি, খুব সংক্ষেপে বলি। সেটা হচ্ছে তালিবান হচ্ছে একদল ওই ইসলাম মানে কট্টর ইসলামী একদল যোদ্ধা। এদের উদ্ভব কিন্তু অনেক আগে হয়েছিল, 1973-74 সালে, যখন আফগানিস্তানের রাজা জাহির শাহকে সরিয়ে ওখানে তাঁরই আত্মীয় তার অগ্নিপতি ছিল মোহাম্মদ দাউদ খান, তিনি ক্ষমতা দখল করলেন। ক্ষমতা দখল করার পর তিনি কিছু প্রো সোভিয়েত ওখানে নীতি নেওয়া শুরু করলেন। তখনই কিন্তু পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো, ওখানে একজন সেনার আঞ্চলিক যে কমান্ডার ছিলেন নাসিরুল্লাহ বাবর, পরবর্তীকালে তিনি মন্ত্রীও হয়েছিলেন, তাকে বলেছিলেন যে একটা গ্রুপ তৈরি করো যারা এই আফগানদের বিরুদ্ধে লড়তে পারবে। তখনই কিছু আফগান মুজাহিদ এবং কিছু পাকিস্তানি লোক তাদের দিয়ে এই গোষ্ঠীটা তৈরি করা হয়। তখন তালিবান নামটা দেওয়া হয়। এই যে গুলবুদ্দিন হেকমতিয়ার পরবর্তীকালে আফগানিস্তানে 90s ভীষণ ওখানে গৃহযুদ্ধ চালিয়েছিল, তারা কিন্তু সেই সময় শিক্ষা নিয়েছিল ওই পড়াশোনা এবং তালিবান তৈরির ব্যাপারটা তখন থেকেই শুরু হয়েছিল। প্রকৃত তালিবান আমরা বুঝলাম যখন 79-80-তে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে তার সেনাবাহিনী পাঠালো, ওখানে শুরু হলো গোলমাল। প্রচুর মানুষ, সুন্নি ধর্মের মানুষ যারা মূলত পাশতুন, তারা চলে এলো পাকিস্তানে। একটা হাজারা জনগোষ্ঠীর একটা বড় অংশের মানুষ তারা চলে গেল ওখানে ইরানে। যারা পাকিস্তানে এসেছিল, পাকিস্তান আফগানিস্তান বর্ডারে রাতারাতি গড়ে তোলা হলো কিছু ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান এবং অল্প বয়সী কিছু ছেলে বা যুবকদের সেখানে ট্রেনিং দেওয়া শুরু হলো। একদিকে কট্টর ইসলামী, অন্যদিকে তার সঙ্গে তারা অস্ত্র ট্রেনিং পেতে শুরু করলো। তারাই হচ্ছে তালিবান ধর্মযোদ্ধা। জিহাদ, তাদের কাজ হচ্ছে জিহাদি, তারা ধর্মযুদ্ধ করবে। হয়তো অনেকেই জানেন না ধর্মযুদ্ধ কি, কিন্তু তাদের মাথায় ওদের ব্রেন ওয়াশ এইভাবে করা হয়েছে। এবং এদের ভাবনা চিন্তার কেন্দ্র কিন্তু এরা হচ্ছে প্রত্যেকে দেওবন্দি গ্রুপ। দেওবন্দ থেকে কেউ গেছে উত্তরপ্রদেশ তা কিন্তু নয়, কিন্তু ভাবনা চিন্তা ইন্সপিরেশনটা ওরা ওই দেওবন্দি যে ইসলামিক ব্যাখ্যা সেটাকে পায়। যদিও দেওবন্দ থেকে যারা ব্যাখ্যা করে তারা টেরোরিজমের কথা একদম অস্বীকার করে, কিন্তু তাদের যে কট্টর ইসলামী ভাবনা চিন্তাগুলোকে তারা কিন্তু ইন্সপিরেশন হিসেবে গ্রহণ করে। কিছুদিন আগেই এক মৌলানা, দেওবন্দের এক মৌলানা স্টেটমেন্ট দিয়েছিলেন, বেচারা তালিবান বলেছিলেন। আরো একটা বলি, সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টির একজন সমাজবাদী পার্টির সম্ভলের যিনি এমপি শফিকুর রহমান বাক, তিনি তো পরিষ্কার বলেছিলেন, তিনি একটা প্যারালাল টেনেছিলেন, কম্পারিজন করেছিলেন যে ভারতের যারা ফ্রিডম ফাইটার, যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং এই যারা আফগান যোদ্ধা, তারা একই তো। তার জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা এসছে, অলরেডি মামলা চালু হয়ে গেছে। অর্থাৎ এই ভাবনা চিন্তাগুলো যে নেই তা নয়। এবং বিভিন্ন চ্যানেলের আলোচনায় এরকম কিছু লোককে দেখি যারা কিন্তু তালিবানকে সমর্থন করে কথা বলে, তালিবানকে তারা তালিবানের মধ্যে খারাপ কি আছে এরকম একটা কথা বলার চেষ্টা করে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে আমি আবার বলছি, ইন্সপিরেশনটা ওই দেওবন্দি সংস্কৃতি থেকে ওরা পাচ্ছে। এখান থেকে কেউ গেছে তার কোনো প্রমাণ এখনো অব্দি নেই, কিন্তু এখানকার যে সাংস্কৃতিক যে উপাদানটা তারা এখান থেকে পাচ্ছে। দুই হচ্ছে এদের লক্ষ্য, তালিবানদের লক্ষ্যটা বা পরবর্তীকালে আইএস যারা তালিবানদের ওটাকে অ্যান্টি, এদের লক্ষ্য গোটা পৃথিবীতে ওরা জেহাদটাকে পৃথিবীতে চারদিকে ছড়াবে। এবং এই কট্টর ইসলাম শরিয়া আইন গোটা পৃথিবীতে যেদিন চালু হবে সেই দিনই কিন্তু তারা থামবে। ভারতবর্ষে এই যে কি গজওয়ায়ে হিন্দ একটা কনসেপ্ট তারা এনেছে। গজওয়ায়ে হিন্দ হচ্ছে যে হিন্দুদের বিরুদ্ধে লড়াই করে, এটা একটা প্রফেটিক ব্যাটল ফর ইন্ডিয়া। ভারতের জন্য একটা প্রফেট যেরকম ব্যাটল করেছিলেন, ভারতের জন্য সেরকম ব্যাটল করতে হবে। মুসলিম ওয়ারিয়াররা তারা হিন্দুদের হারিয়ে ভারতবর্ষকে পুরোপুরি ইসলামিক রাষ্ট্র করবে, এটাই হচ্ছে গজওয়ায়ে হিন্দ। তারপরে রোজে কায়ামত এইভাবেই ভাবনা চিন্তাগুলো রয়েছে। ফলে কিছু মানুষের মাথায় এটা যে নেই তা তো নয়, ফলে এগুলো রয়েছে, এগুলোকে আমাদের প্রতিহত করতে হবে। আর আপনি যেটা মৌলানা, এই আমাদের মুফতি মোহাম্মদ সৈয়দের কন্যা, কি যেন নাম, মুফতি মেহবুবা মুফতি, মেহবুবা মুফতি এতদিন ধরে
তো মানে কাশ্মীরে ওরা করে কমনি খেয়েছে, তারা ফারুক আব্দুল্লাহ পরিবার, গোলাম নবী আজাদ, এরা সব করে কমনি খেয়েছে। ওদের কাছে একটা ঢাল ছিল 370 ধারা। আচ্ছা, এত যদি ভালো হবে তাহলে এই ফারুক আব্দুল্লাহর সময়ে 90 দশকের শুরুতে কেন এতগুলো মানুষ কাশ্মীর থেকে চলে এলো? হিন্দুরা, কাশ্মীরি পন্ডিতরা কেন চলে এলো? আটকানো তো যায়নি, চলে এলো না, পালিয়ে চলে আসতে বাধ্য হলো, মেরে তাড়িয়ে দিল, খুন হয়ে গেল, রেপ হলো। কেন হলো? অর্থাৎ ইয়ে করা হয়নি, মানে ওখানে সমদৃষ্টিতে দেখা হয়নি। 370 ধারাও এই মানুষগুলোকে বাঁচাতে পারেনি। বর্তমান কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সিদ্ধান্ত নিয়েছে 370 ধারাই কিন্তু কিছু মানুষের ভেস্টেড ইন্টারেস্ট কে সার্ভ করছে। কাশ্মীরিদের লাভ হচ্ছে না, অবশিষ্ট ভারতেরও লাভ হচ্ছে না, ফলে ওটাকে তুলে দেওয়া হয়েছে। ফলে দেখা যাচ্ছে সন্ত্রাসবাদ কিন্তু কাশ্মীরে কমেছে, আগের চেয়ে অনেক কমে গেছে। এবং কেন্দ্রীয় সরকার সেখানে তার ফার্ম যে এক্সিস্টেন্স, তার যে প্রেজেন্স সেখানে রাখতে পারছে। তো মেহবুবা মুফতির মতো রাজনীতিবিদদের তাতে একটু অসুবিধা হবে, কারণ তারা এই যে গুপকার জোট করেছে, এই গুপকার জোটে খুব অসুবিধা হবে। তারা চাইছে যেভাবে 370 তারা থাকুক। দুর্ভাগ্যবশত সিপিএম এর মতো কিছু বামপন্থী দল, কংগ্রেস, তারা এখনো 370 ধারার পক্ষে ওকালতি করে যায়। এটাই আমাদের দেশের ট্র্যাজেডি। এরা ভারতবর্ষ ধ্বংস হোক, কাশ্মীর যাই হোক, খুশি যাক, নরেন্দ্র মোদীর বিরোধিতা করলেই হলো, বিজেপির বিরোধিতা করলেই হলো। এদের এই মাইন্ডসেট থেকে এরা আলোচনা, মানে এইসব প্রসঙ্গগুলো তুলছে। কিন্তু আমরা সকলেই জানি 370 ধারা তুলে দেওয়ার ফলে কাশ্মীরের লাভ হয়েছে, কাশ্মীরের ইনভেস্টমেন্ট বাড়ছে, ওখানে অবশিষ্ট ভারতের মানুষ যেতে পারবে, কাশ্মীরের সঙ্গে ভারতের ইন্টিগ্রেশন এতদিনে কমপ্লিট হলো। ফলে ওই তালিবান জুজু দেখিয়ে ওরা ভাবছে যে তালিবানরা এত বড় সুপার পাওয়ারকে সরিয়ে দিতে পারলো। আমি আবার বলছি, আমেরিকা যদি আবার আসে, আবার কিন্তু দখল করতে পারবে। কিন্তু আমেরিকার কতগুলো ভুল পলিসির জন্যই আফগানিস্তানে এই ঘটনা ঘটেছে। আমেরিকার যারা পলিসি মেকার, তাদের খুব বেশি বুদ্ধিশুদ্ধি আছে না, আমি নিজেও খুব একটা মনে করি না, প্রায় ওরা ভুল সিদ্ধান্ত নিয়ে। আবার এটাও ঠিক যে সোভিয়েত ইউনিয়ন 1979 থেকে 89, 10 বছর তারাও তো ওখানে থাকতে পারেনি। এই কারণে তো আফগানিস্তানকে বলা হয় আনকনকারেবল। এই কারণেই আফগানিস্তানকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ এম্পায়ার্স। ওটা তো আফগান, মানে ও মাটির মধ্যেই রয়েছে। ওটা এখন ওইসব যুক্তি যে কেন ওরা আমেরিকাকে তাড়ালো, সুতরাং ওরা আমাদেরও এখানে কাশ্মীরকে লিবারেট করে নিতে পারে, আমাদের ভয়ের ছবি উচিত কাশ্মীরকে 370 ধারা ফেরত দেওয়া, এইসব গল্পগুলো সব নিজের মধ্যে করাটা ভালো। ওরা আমাদের কাছে করে কয়টা লাভ কিছু হয়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, মানে যেটা আমরা দেখছি যে শরিয়াটা এখন খুব বেশি করে, মানে যারা দেওবন্দি আছে বা এরকম মাইন্ডসেটের লোক আছে, তারা শরিয়াটাকে ভালোবাসছে। এবার শরিয়া আর গণতন্ত্র, এই দুটো কি একসঙ্গে কখনো যায়? এখন গণতন্ত্র একটা কথা বলে, সেটা হচ্ছে গণতন্ত্রের মূল কথা জনগণের শাসন। 2 হচ্ছে জনগণ সেখানে সরকার তৈরি করবে। 3 হচ্ছে দেশের সকলের জন্য আইন ব্যবস্থা সমভাবে, আইনের চোখে সকলে সমভাবে ট্রিটেড হবে, সবাই আইনের চোখে সমান। ব্রিটেনে বলে এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য ল, রুল অফ ল এর যে কনসেপ্টটা ব্রিটেনে আছে, এটা গণতন্ত্রের মূল উৎস। এখন কোন জনগোষ্ঠী যদি বলে আমি ওই আইন ছাড়া অন্য কোনো আইন মানি না, এটা কোনো গণতান্ত্রিক সভ্য দেশে মানা যায় না। এখানে যখন 3 তালাক ইনস্ট্যান্ট 3 তালাকটা তুলে দেওয়া হলো, অনেকে তার বিরোধিতা, না 3 তালাক নাকি ইসলাম বিরোধী, অথচ এই 3 তালাক অনেক ইসলামী দেশেই নেই, অথচ ভারতবর্ষে কিছু লোক বিরোধিতা করেছিল। এগুলো আর কিছু না, এগুলো হচ্ছে ধর্মকে খাড়া করে ওই নিজেদের কিছু একটা ভেস্টেড ইন্টারেস্ট বা ক্ষমতাগুলোকে ধরে রাখা এবং মানুষগুলোকে নিজের ফোল্ডের মধ্যে রাখা। এই জন্য দেখা যায় যে তারা যে যাতে আধুনিক স্কুলে পড়তে না পারে, ওই জন্য ওদের ওই ধর্মীয় স্কুলের দিকে নিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আধুনিক স্কুলে পড়লে তো আধুনিক হবে। তাই আমি পরিষ্কার বলি যে গণতন্ত্রের সঙ্গে, গণতন্ত্রের মধ্যে, গণতান্ত্রিক কাঠামোর মধ্যে, সাংবিধানিক শাসনের মধ্যে কেউ যদি মনে করে আমি আমার এই ব্যক্তিগত আইনটাকেই মানবো, এটা মানা যায় না, এটা কোনো গণতন্ত্রে চলতে পারে না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এটারই ফলো আপ কোয়েশ্চেন যে ফ্রিডম অফ স্পিচ, এইটা আমরা এই লেফট আর সো কল্ড ইন্টেলেকচুয়াল, রানা আইয়ুব আছেন, আরো এরকম ধরনের কিছু লোক আছে, এদের আমরা বলতে শুনি যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ডেমোক্রেসি, এইগুলো আমরা আমাদের কাছে খুব প্রিয়। এবার আরেকদিকে আমরা দেখি যে তাদের শরিয়ার প্রতি ভালোবাসা। এবার
ফ্রিডম অফ এক্সপ্রেশন তো বলে তাসলিমা নাসরিনকে কলকাতায় আসতে দেওয়া উচিত, আর সারিয়া কি বলে সেটা আমরা দেখতেই পাচ্ছি যখন তাকে বলা হয় গলা কেটে দেবো বা তার মৃত্যু কামনা করা হয়। তো এইগুলো কি এক ধরনের লোকেদের কি ভ্রান্তি ফেলানোর জন্য এরকম ধরনের স্ট্যান্ড নেওয়া হয় না? ভ্রান্তিটা ভণ্ডামি, ভ্রান্তিটা অনেক সভ্য শব্দ, আমি তো উল্লেখ করবো না। এদের সম্পর্কে ভণ্ডামি কথাটাই চলে। বাম আমলে তাসলিমা নাসরিন এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। বাম আমলে কিন্তু চলে যেতে বাধ্য হন এখান থেকে, এবং গোটা কলকাতা সেদিন জ্বলে গিয়েছিল। এক, 2 নম্বর হচ্ছে যে কতগুলো কথা বলি, কারণ বামপন্থীরা তার মতো করে শরিয়তকে ব্যাখ্যা করে অনেক কিছু করে, মানে তার মতো করে রাজনীতিকে ব্যাখ্যা করে, শরীয়ত সম্পর্কেও তাদের কিছু ভাবনা আছে, তারা প্রকাশ হয়তো বলে না আমরা শরীয়ত মানি না। কিন্তু আবার এটাও ঠিক যে যখন আমরা কেন্দ্রীয় সরকার 3 তালাক প্রথা তুলে দিতে যাচ্ছে, সেই সমর্থনটুকু তাদের কাছ থেকে পাওয়া যায় না, এগুলো রয়েছে। আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা যখন একটা গণতান্ত্রিক সমাজে বাস করি, আমরা সংবিধানের অধীনে থাকি। আমাদের কাছে সংবিধানের ভিত্তিতে তৈরি হওয়া আইনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, তাকেই আমাদের মেনে চলতে হবে, সেখানে অন্য কিছু মানার কোনো প্রশ্ন নেই। ফলে 3 তালাক প্রথা যারা ধরে রাখতে চায় তারাও কিন্তু সেই একই রকম দোষে দুষ্ট। আর এই রানা আইয়ুব বা সরা ভাস্কর, এই ওদের ভাবনা চিন্তায় সবসময় একটা থাকে, যেভাবেই হোক বিজেপি বিরোধিতা করে। আমি একটা কথা বলি, একজন বুকার পুরস্কার প্রাপ্ত লেখিকা অরুন্ধতী রায়, তিনি প্রকাশ্যে বললেন তিনি কাশ্মীরের স্বাধীনতাকে সমর্থন করেন, সমর্থন করেছেন। তার কাছে প্রশ্ন, যখন ওখানে হিন্দুরা, কাশ্মীরি পণ্ডিতরা দলে দলে ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হলো, মহিলাদের উপর নির্যাতন হলো, খুন হয়ে গেল যারা আসতে চাইল না, সেই ব্যাপারে তাদের কলম চলে না কেন? তখন এই কোথাও যদি এই মানে ফান্ডামেন্টালিস্ট কাণ্ড কারখানা হয়, সরা ভাস্করদের কলম বন্ধ হয় কেন? বরং যখন তালিবানরা আফগানিস্তান দখল করে, তখন তারা বলে ভারতেও নাকি তালিবান আছে, ভারত নাকি এই শাসনটাকেও তারা তালিবানি শাসন বলে। ইট ইজ নাথিং বাট স্টুপিডিটি ছাড়া এগুলোকে আমি কিছু বলতে চাই না, পরিষ্কার কথা। কারণ যারা আফগানিস্তানের তালিবান শাসন আর ভারতের বর্তমান শাসনকে ইকুয়েট করে, তাদের স্টুপিড ছাড়া কি বলবো? আরেকটা কথা এই প্রসঙ্গে বলি, অনেকদিন ভারতের 2 টার্মের উপরাষ্ট্রপতি ছিলেন হামিদ আনসারি। ওনার হঠাৎ উপরাষ্ট্রপতি শেষ হওয়ার পর, টার্ম শেষ হওয়ার পর তার মাথায় এলো ভারতে নাকি মুসলিমরা দমবন্ধ হয়ে যাচ্ছে, মুসলিমদের ইনটলারেন্স প্রচন্ড চলছে, মুসলিমরা একেবারে দমবন্ধকর পরিস্থিতির মধ্যে রয়েছে। আমার তাকে একটা প্রশ্ন, আচ্ছা আফগানিস্তানে এই যে আক্রান্ত মানুষগুলো যারা পালিয়ে আসছে, তাদের একটা খুব সামান্য সংখ্যা কিন্তু হিন্দু ছিল, বলার মতো না। ম্যাক্সিমাম তো তার কিন্তু মুসলিম, ম্যাক্সিমাম মুসলিম। গত 20 বছরে যে মধ্যবিত্ত সমাজ তৈরি হয়েছে মডার্নাইজেশনের প্রভাবে, বিরাট সংখ্যা নয় কিন্তু একটা সংখ্যায় তৈরি হয়েছে। তো তারা ওই তালিবানি শাসনে আতঙ্কিত, তারা যে ধরনের স্বাধীনতা, যে ধরনের মানে মুক্ত সমাজ দেখেছে, কিছুটা হলেও মুক্ত সমাজ তো আফগানিস্তানে ছিল, আবার তারা সেই তালিবানি শাসন ফিরে যেতে চাইছে না। তারা তো ভারতে এসেছে, ভারতে তারা আশ্রয় চাইছে। নরেন্দ্র মোদী ভারত, যাকে সরা ভাস্কররা বলেন, যাকে বামপন্থীরা বলেন, যাকে হামিদ আনসারি বলেন, এখানে নাকি মুসলিমদের দম বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে এখানে এলেন কেন? মানে টলারেন্ট জায়গার দেশ থেকে ইনটলারেন্ট দেশে চলে এলেন। মানে আমি আবার বলছি, স্টুপিডিটির একটা সীমা থাকা উচিত। এরকম কিচ্ছু নয়। ভারতবর্ষ একটি মুক্ত গণতন্ত্রের দেশ। ভারতবর্ষ এখন যারা পরিচালনা করছেন তারা অনেক বেশি গণতান্ত্রিক। আগেকার ইউপিএ সরকারে যারা গণতন্ত্র রক্ষা করেছিল, আমি 1000টা মানে ওদের সঙ্গে ইয়েতে করতে রাজি আছি, তারা অনেক বেশি গণতান্ত্রিক। ফলে গণতন্ত্র ভারতবর্ষে আছে, থাকবে, টলারেন্স ভারতবর্ষে আছে, থাকবে। কিছু লোকের ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে তারা বিজেপিকে, নরেন্দ্র মোদীকে গালিগালাজ করে, ওরা ক্রমশই কোণঠাসা হয়ে যাচ্ছে, তাদের গুরুত্ব ক্রমশই কমছে। আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, মানে আমরা জেনারেলি দেখে থাকি যে কোনো ইনসিডেন্ট হলে তার একটা স্ট্যান্ডার্ড ন্যারেটিভ হয়, স্টেজ 1, স্টেজ 2। স্টেজ 1 হচ্ছে অন্য কারোর উপর দোষ দিলাম, তারপরে যদি কোনো ফ্যাক্টস আসে তখন সেটাকে বলা হয় এত তাড়াতাড়ি কেন অ্যাকশন নিচ্ছে, এই টাইমে কেন নিচ্ছে, বা তারপরে বলা হয় যে গঙ্গা যমুনা ত্যাগী, যদি সেটা হিন্দু মুসলিমদের মধ্যে কিছু হয় তখন সেটাকে কভার আপ করার জন্য গঙ্গা যমুনা ত্যাগী। আর ফাইনালি একটা ভিকটিম কার্ড, মানে আমি ওই
পয়েন্টটা, ওই ইনসিডেন্টটা সম্বন্ধে কথা বলবো না, ওটার জন্য আমি যত ধরনের সামান তামান তাণ্ডভেদ আমি করে যাব। এবার প্রশ্নটা এখানে যে আমরা যদি ধরে নিই যে ইন্ডিয়ান মুসলিমরা বেশিরভাগ সংখ্যক, হয় এটা সত্যি, মোস্ট প্রবাবলি হোপফুলি সত্যি, যে যদি ইন্ডিয়ান মুসলিমরা সেকুলার হয় তাহলে তার ইমিডিয়েট নেক্সট স্টেপ ইন দ্য ব্যাকড্রপ অফ দিস তালিবান ইনসিডেন্ট ফিয়াস্কো, কে যদি কোনো উজ্জয়নে যখন তালিবানের জিন্দাবাদ হচ্ছে, নারা হচ্ছে, তখন ওইখানকার মুসলিমদের মধ্যে থেকে একজনের এসে একটা এফআইআর বা পুলিশ কেস করা উচিত ছিল, বা আসামে যখন হয়েছিল তখন করা উচিত ছিল, বা এধারতার যেটা হচ্ছে এই মুসলিম মানে যেটা ভালো সো কল্ড সেকুলার মুসলিম সমাজ, এরা সামনে এগিয়ে এসে এই র্যাডিক্যাল সমাজটাকে পানিশ কেন করছে না? প্রথম দায়িত্ব তো তাদের। এটা একটা খুব চিন্তার বিষয়, দুর্ভাগ্যের বিষয়। তারা কিন্তু প্রতিবাদটা করে না, একেবারে করে না বলে ভুল বলা হবে, কিন্তু যতটা করা উচিত ছিল করে না। কেউ কেউ নিশ্চয়ই করে না, আমি উদাহরণ দেবো। কিন্তু সেখান থেকে যদি প্রতিবাদটা আসতো, যারা এনলাইটেন্ড মুসলিম, শিক্ষিত মানুষ, প্রথম দায়িত্ব তাদের। যারা চান যে মুসলিমরা ওই পিছিয়ে পড়া না থেকে এগোবে। এবং আমি 34 বছরের আমার অধ্যাপনা জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে বলি যে মুসলিম বা যে কোনো ধর্মের মানুষ যদি আধুনিক শিক্ষা নেয়, তারা কিন্তু কারোর চেয়ে পিছিয়ে থাকবে, এগিয়েই যাবে এবং সমাজটাই হবে, সমাজটাই হবে। সমস্যা হচ্ছে যে তাদের নিয়ে রাজনীতি করানোর সময় অগ্রসর সমাজ বেঁচেতে থাকে। উদাহরণ দিই, এই যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান খালিফাতন্ত্রকে তুলে দিয়ে তুরস্ককে আধুনিক তুরস্কে পরিণত করেছিলেন, তিনি আবার তুরস্ককে পেছাচ্ছেন, আবার ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের কাছে মাথা নত করা শুরু করে, একদম সব হচ্ছে ওরকম, ওখানেও শুরু হয়েছে। তো শিক্ষিত সমাজে, বিশেষত মুসলিম শিক্ষিত সমাজেরই একটা বড় দায়িত্ব এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তবে আশার আলো একদম নেই তা নয়। যেরকম কেরালার যিনি গভর্নর, কেরালার গভর্নর নামটা কি, আরিফ মোহাম্মদ খান, অত্যন্ত আধুনিক মানসিকতার। তিনি এগুলো কোনোটাই পছন্দ করেন না। এমনকি রাজীব গান্ধী যখন মুসলিম উইমেন্স বিল এনেছিলেন, একটা মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই মামলার প্রেক্ষাপটে সেই মামলাতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল না, মুসলিম মহিলারাও কিন্তু খোরপোশ পেতে পারেন। সেই রায়টার নাম কি জানো? শাহবান মামলার প্রেক্ষাপটে যখন রায়টা দিয়েছিল, গোটা ভারতবর্ষে একটা দাবি উঠেছিল যে এখন থেকে অন্তত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে একটা এক দেশ এক আইন ব্যবস্থা চালু করা হবে। রাজীব গান্ধী তো করেননি, বরং তিনি উল্টো কাজ করেছিলেন, মুসলিম উইমেন্স বিল নিয়ে চলে এসেছিলেন। তো সেই মুসলিম উইমেন্স বিলের প্রতিবাদে যিনি প্রথম পদত্যাগ করেছিলেন তার নাম আরিফ মোহাম্মদ খান। তিনি বলেছিলেন যে আপনার কিন্তু ধর্মনিরপেক্ষতাকে এই দেশে আপনি শেষ করে দিলেন। তাহলে আরিফ মোহাম্মদ খান মতো মানুষ রয়েছেন যারা খুবই অগ্রসর মডার্ন মানুষ। এই পশ্চিম বাংলাতেও রয়েছেন একাধিক মানুষ। আমি চিনি একজনকে, অনেকটা আমার ছাত্রের মতোই, তিনি পদ্মশ্রী প্রাপ্ত। তিনিও বিভিন্ন ক্ষেত্রে এগুলোর প্রতিবাদ করেন। তিনি চান, তিনি একজন শিক্ষক, হেডমাস্টার, তিনি চান মুসলিম সমাজ যাতে পিছিয়ে পড়া না থাকে, সে যেন এগিয়ে যায়, সামনের দিকে তিনি চান সেটা। তার সঙ্গে বহুবার আমার কথাবার্তা হয় এবং তিনি সোশ্যাল মিডিয়াতে, এমনকি টেলিভিশনে অত্যন্ত সোচ্চার। তারপর একটি ইউটিউব চ্যানেল চালান আরামবাগের একজন সাংবাদিক, তিনিও দেখছি অত্যন্ত মডার্ন মানসিকতা। আমি চাই এইরকম মানসিকতা মুসলিমরা এগিয়ে আসুন। যত এগোবেন তত কিন্তু এই তালিবানরা কিন্তু পেছবে। তালিবানরা অন্ধকার জগৎ চায়, তারা পিছিয়ে দিতে চায়। এই অগ্রসর মানুষগুলো মুসলিম সমাজের ভেতর থেকে যদি কণ্ঠস্বরগুলো উঠে আসে, তাহলে কিন্তু তালিবানদের কাজটা অনেক কঠিন হয়ে যাবে। এবার যতগুলো দরকার ততগুলো কি আমরা পাচ্ছি না? যদি পাচ্ছি না, তার আসলে ওই কারণটা কি দেখেন? আসলে হয়তো কখনো ওরা নিজেরা ভাবে যে ওরা কোনোভাবে নিজের ধর্মের যারা মানে কট্টরপন্থী তাদের চটাতে চায় না, ইত্যাদি ইত্যাদি। আর রাজনৈতিক বিষয়ও থাকে। আমি তাদের কথা কি বলবো, আমাদের দেশে বাম উদারবাদীরাও তো এখানে অনেক সময় কট্টরপন্থীদের সঙ্গে সুরে মেলায়। এই এই রাজনৈতিক জায়গাগুলো কোথাও হয়তো ওরা সেখান থেকে এগোতে চায় না। লেটাস হোক যে তারা সামনের দিকে এগোবে, কারণ তালিবান কাউকে ছাড়বে না, সবাইকে শেষ করবে। আচ্ছা, আমরা এই তালিবান আর আফগানিস্তানের ওয়ার্ল্ড পার্সপেক্টিভটা দেখি। আমরা দেখেছি 20 বছর আগে আমেরিকা
তালিবানকে টেররিস্ট বলে ওই দেশটাকে দখল করল। আজকে আপনি যদি দেখেন, দেয়ার ইজ আ ভেরি স্ট্রং, পুরো স্ট্রাকচারাল একটা ন্যারেটিভ প্রোপাগেশন চলছে ফ্রম দ্য ওয়েস্ট টু হ্যাভ আ ভেরি গ্লোরিয়াস অ্যান্ড গ্রেসফুল এক্সিট অফ আমেরিকা ফ্রম আফগানিস্তান। মানে গ্রেসফুল, মানে আমরা হারিনি আফগানিস্তানকে, তালিবানকে তার জন্য টেররিস্ট থেকে এখন একটা স্টেটের মানে নন টেররিস্ট অর্গানাইজেশন বলে দিল। আর তারপরে সবকিছু ঠিক হচ্ছে এরকম বলে সব কটা মিডিয়াতে, ওয়েস্টার্ন মিডিয়াতে তারা একটা ন্যারেটিভ ক্রিয়েশন করছে, করে ওইখান থেকে একটা গ্রেসফুল এক্সিট চাইছে। এবার এই যে জিনিসটা হচ্ছে, আমেরিকা যে এরকম ড্রাস্টিকলি হঠাৎ করে বেরিয়ে গেল, এরপরে আমেরিকাকে কেমন ভাবে পুরো বিশ্ব দেখবে? আমেরিকার ক্রেডিবিলিটি কি আর সেরকম রইলো? আর তালিবান যে এটা পেয়ে গেল, মানে অ্যাকসেপ্টেন্সটা পেয়ে গেল, এরপরে তো তালিবান তো 10টা বিন লাদেন তৈরি করতে তো তাদের আর 10 বছর টাইম লাগবে না হয়তো। এখন আমেরিকা একটা অদ্ভুত দেশ। আমেরিকার যারা পলিসি মেকার তারা খুব বুদ্ধিশুদ্ধি নিয়ে পলিসি তৈরি করেন, এটা অন্তত তার অতি বড় বন্ধুও বলবে না। আমেরিকা তার নিজের স্বার্থ যখন হয় তখন তার মতো করে সিদ্ধান্ত নেয়। একবার আমেরিকার পুরনো পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব ডক্টর হেনরি কিসিঙ্গার একটা বই লিখেছিলেন, ডু উই নিড এ ফরেন পলিসি, অর্থাৎ আমাদের কি সত্যি বিদেশ নীতি দরকার আছে? কথাটা বোধ ঠিকই বলেছেন। আমেরিকার কোনো বিদেশ নীতি নেই, ওর একমাত্র আভ্যন্তরীণ নীতি আছে, যেখানে যা সুবিধা আমেরিকা সেই নীতিটা নেবে। এখন আমেরিকা গত 20 বছর ধরে তালিবানদের নিয়ন্ত্রণ করতে পারলো না, ফেল করলো। আমি এটা ডিটেলে আলোচনা করেছি দ্বিতীয় এপিসোডে, কেন পারলো না, কিচ্ছু করতে পারেনি। কোটি কোটি টাকা ঢেলেছে, হাজার হাজার লক্ষ কোটি টাকা ঢেলেছে, এই টাকাটা কিছু লোকের পকেটে চলে গেছে, কিছু খরচ হয়েছে, সেখান থেকে একটা মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছে, অস্বীকার করা যায় না। কিন্তু যতটা হওয়ার ছিল তার কিচ্ছু হয়নি, 80% কাজ হয়নি, 20% হয়তো হতে পারে। ফলে আমেরিকা ফেল করেছে, ঠিক যেরকম 1979-80 থেকে 89-90 এই 10 বছরে সোভিয়েত ইউনিয়ন ফেল করেছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন অনেক সমস্যায় ছিল তখন, মানে ঠান্ডা যুদ্ধের যুগ। এই ঠান্ডা যুদ্ধের আমলে আমেরিকা পাকিস্তান মিলে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে মুজাহিদ্দিনদের দাঁড় করিয়ে সোভিয়েত ইউনিয়নকে খুব সমস্যায় ফেলেছিল। এখন তো আমেরিকাকে সেই সমস্যায় ফেলতে হয়নি, পাকা মারছিল, তাও কিন্তু তালিবানকে দমন করতে পারল না। ফলে ওই যে ওয়েস্ট এবং তার মিডিয়া এই ব্যর্থতাটাকে একটু ঘোরানোর চেষ্টা করছে। তাদের এই যে আমেরিকার আর কি করা যাবে, আফগানিস্তানকে নিজেকে লড়তে হবে, আমরা সেখানে কি করব। কিন্তু মানুষ তারা প্রশ্ন করছে গোটা, এবং আমেরিকাতেই প্রশ্নটা উঠছে, রিপাবলিকানরা এই প্রশ্ন করছে যে তুমি তাহলে ওখানে কি করলে? লাস্ট যেখানে ব্লাস্ট হলো 4 দিন আগের ব্লাস্ট, সেখানে তো 13টা আফগান সেনাবাহিনী মানুষ মারা গেছে, এবং গোটা আমেরিকাতে জো বাইডেন ইতিমধ্যে তার পপুলারিটি গ্রাফ ঝপ করে নেমে গেছে। সবাই মানে প্র্যাকটিক্যালি হাসির খোরাক হয়েছে। যেরকম 78, 79, 77 থেকে 79 সময় জিমি কার্টারের হাল হয়েছিল, না পেরেছিল ইরানের বিদ্রোহীদের সামলাতে, না পেরেছিল আফগানিস্তান সামলাতে। জিমি কার্টারকে খুব লজ্জার সঙ্গে বিদায় নিতে হয়েছিল। 80-তে রোনাল্ড রেগান জিতে গেছিলেন। ঠিক সেই রকম এই জো বাইডেনের হাল কিন্তু তাই হতে চলেছে। তার কারণ তালিবান কিন্তু ভয়ঙ্কর অর্গানাইজেশন, তার সঙ্গে আল কায়দা বাকিরা মিললে তাদের 1 নম্বরের শত্রু হচ্ছে পশ্চিমী দেশ। তারা পশ্চিমী দেশে হামলা করবে। আমেরিকা যে বোঝে না তা নয়, যার জন্য আমেরিকা কিন্তু তালিবানদের সমস্ত এগুলো মানে তার যা ব্যাংকে অ্যাকাউন্ট ছিল ফ্রিজ করে দিয়েছে। কিন্তু তারপরে তো আরো অস্ত্র শস্ত্র তার যা অস্ত্র ছিল তো নিয়ে নিয়েছিল তালিবান, দিয়ে গেল, একদম দিয়ে চলে গেল প্র্যাকটিক্যালি। তাহলে একটা অদ্ভুত নীতি নিচ্ছে যে ওখানে তালিবান থাকবে কিন্তু আইএস এর বিরুদ্ধে প্রতিরোধ করবে। কিন্তু এরা বুঝতে পারছে না যারা আইএস খোরাসান যে শাখা আফগানিস্তানের, ওরা তালিবানদেরই একটা অংশ, একটু মোর এক্সট্রিমিস্ট, দিয়ে দিলে এখন যখন তালিবানরা হাতে ক্ষমতা পাবে তাদের তো কোনো কোনো ক্ষেত্রে একটু সরকার চালাতে হবে। যখনই এরা দেখবে এদের নীতির সঙ্গে মানছে না, এরা কিন্তু আবার আইএসে চলে যাবে। ফলে এটা অদ্ভুত আইএস, তালিবান, আল কায়দা, জৈশে মোহাম্মদ সব মিলিয়ে একটা অদ্ভুত কম্বিনেশন তৈরি হয়ে যাবে ওখানে। ওটা কিন্তু পশ্চিমী দেশগুলো আবার বিপদে পড়বে, ওই চীন আবার বিপদে পড়বে। কারণ চীন তার নিজের দেশে ওখানকার যারা মুসলিম, উইঘুর মুসলিমদের উপর ভয়ঙ্কর অত্যাচার চালায়। ফলে তালিবানরা ওখানেও যুদ্ধ করতে যেতে পারে।
রাশিয়ার যারা চেচেন বিদ্রোহী তারাও তো মুসলিম, তালিবানরা এর আগে তাদের ওই রয়েছে। আর ইরান হচ্ছে শিয়া, এরা হচ্ছে সুন্নি, ফলে লড়াই ওখানে ওদের সঙ্গে বাঁধবে। একমাত্র এখানে সুবিধা পেতে পারে পাকিস্তান, কারণ পাকিস্তানে হারানোর কিছু নেই, এমনি ইকোনমি তো শেষ হয়ে গেছে। ওখানে ওই চীন যদি ওখানে অর্থনৈতিক কার্যকলাপ চালায় আর আফগানিস্তানের যে মিনারেল রিসোর্সেস রয়েছে সেই রিসোর্স গুলো হাতে নিয়ে যদি ওখানে অর্থনৈতিক কার্যকলাপে পাকিস্তানের কিছু লাভ হয়। ফলে আজকে যেভাবে পশ্চিমী মিডিয়া ওই আমেরিকা ঠিক সময় বেরিয়েছে এইসব কথা বলছে, এগুলো আর কিচ্ছু না। এগুলোকে এই আমরা বাংলা এগুলি শাক দিয়ে মাছ ঢাকা, ও মাছ পচলে দুর্গন্ধ বেরোবেই, ও শাক দিয়ে ঢাকা যাবে না। ফলে অতি দ্রুত ওদের মতামত পাল্টাতে হবে। আচ্ছা, আমাদের টাইম প্রায় শেষের দিকে, আমরা একটা দুটো কোয়েশ্চেনই করতে পারবো বা জবাব নিতে পারবো আপনার থেকে। আমরা দেখে থাকি যে ফেমিনিস্টরা প্রচন্ড ক্যান্ডেল মার্চ বা সব অ্যাক্টিভিজম করে ভারতবর্ষের মেয়েদের জন্য, আর স্পেসিফিক হিন্দু মেয়েদের জন্য। এবার এই সেম ফেমিনিস্ট বা সেম গ্রুপটা তালিবানকে সাপোর্ট করছে, ওইখানে ওদের মেয়েদের যন্ত্রণাটা দেখতে পাচ্ছে না। তো মানে আবার সেই একই পয়েন্টে ফিরে আসা, হিপোক্রেসি। মানে আর এই ওদের এত বেশি করে ওরা, মানে আমার মনে হয় যে ওরা ভাবে, কোথাও হয়তো পড়েছে যে 10,000 বার একই মিথ্যা কথা বললে হয়তো সত্যি কথা হয়ে যায়। কিন্তু এরকম ধরনের যে ন্যারেটিভ গুলো চালাচ্ছে, এইগুলো কি সমাজ নিচ্ছে? আর এইগুলোকে কেমন করে ইন্ডিয়ান সোসাইটি, ইরেসপেক্টিভ অফ রিলিজন, ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, কেমন ভাবে এই মিথ্যেটাকে কাউন্টার করবে? এটা কাউন্টার হবে, তার কারণ এরা ইতিমধ্যে এক্সপোজড হয়েছে। কখনো কখনো মোমবাতিগুলো জ্বলে ওঠে, কখনো কখনো মোমবাতি ফুরিয়ে যায়, মোমবাতি দেখা যায় না। আফগানিস্তানে যা চলছে একটা ভয়ঙ্কর অমানবিক শয়তানি শাসন। সে একটা সময় আমি একটা বই পড়েছিলাম অনেকদিন আগে, সে মানে 19-20 বছর এইসব বই পড়ার খুব ইচ্ছে হতো। মডেস্টি ব্লাইজ সিরিজের একটা বই, ওই পিটার ওডোনেল বলে, আই লুসিফার, বাংলাটা ছিল নরকের রাজা শয়তান। ও তালিবানকে ওটাই বলা যায়, ওরা হচ্ছে নরকের রাজা শয়তান। ওখানে কোনো মানুষের কোনো অধিকার নেই, কিচ্ছু নেই, যা আছে সেটা হচ্ছে ওদের চাপানে কিছু আইন। বিশেষত মহিলারা হচ্ছে ওদের 1 নম্বরের টার্গেট। কি খাবে, কি করবে, কিভাবে কথা বলবে, কখন বিয়ে দেওয়া হবে, ওরা সব ঠিক করবে। মহিলাদের স্বাধীনতা বলে কিছু থাকতে নেই। যেখানে এই গোটা পৃথিবীর বিশেষত ভারতীয় নারীবাদীদের সেখানে রুখে দাঁড়ানোর কথা, ভারতীয় নারীবাদীরা রুখে দাঁড়ান না বা প্রতিবাদ করেন না, মোমবাতি হয়তো ফুরিয়ে যায় সেক্ষেত্রে। আর যখনই এখানে অন্য কিছু ঘটে যায়, হিন্দুদের মধ্যে কেউ কিছু একটা বলে ফেলে, সঙ্গে সঙ্গে ওরা কিন্তু ঝাঁপিয়ে পড়েন। আসলে গণতান্ত্রিক দেশের সুবিধাগুলো নেন। এবং সেই প্রতিবাদগুলো আফগানিস্তানে গিয়ে করলে ওনাদের যে কি হাল হবে কেউ জানে না, ওরাও ভালোই জানে, ওই জন্য ওষুধ জায়গায় গিয়ে প্রতিবাদগুলো করে না। এখানে একটা কথা পরিষ্কার যে এদের এই যে কি বলবো ভণ্ডামি, হিপোক্রেসি, সেটা কিন্তু এখন মানুষ বুঝে গেছে বলে লোকে ওদের নিয়ে ঠাট্টাই আর কি করে, তারা লাফিং স্টকে পরিণত হয়েছে। সুতরাং এই ওদের এই মানে এক্সপোজড হচ্ছে, সেটা আরো চলতেই থাকবে। এরা সমাজের খুব এখন গুরুত্বপূর্ণ শক্তি বলে আমি অন্তত মনে করি। আমাদের লাস্ট প্রশ্ন, আমরা আবার যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম সেই প্রশ্নতেই ফিরে আসবো। আপনি বলেছিলেন যে বেঙ্গলের পার্সপেক্টিভে তালিবানের কি কি ইনফ্লুয়েন্স, কেমন ভাবে করা উচিত। একদিকে আপনি প্রশ্নের একটা দিক ধরে দিয়েছিলেন উত্তরটায়, যেখানে গভর্নমেন্টের কি করা উচিত, পুলিশ ফোর্সের কি করা উচিত, গোয়েন্দাদের কি করা উচিত, এটসেট্রা এটসেট্রা। ওটারই ফলো আপ কোয়েশ্চেন হচ্ছে, অ্যাজ এ সোসাইটি আমাদের কি কি করা উচিত বা কেমন ভাবে জিনিসটাকে দেখা উচিত, বা কিরকম ভাবে ম্যাচুরিটি মাইন্ডে নিয়ে আসা উচিত। গুড কোশ্চেন। আমি মনে করি যে সরকার কিছু নিশ্চয়ই করা উচিত। রাজ্য সরকার যদি না করে কেন্দ্রের নিশ্চয়ই চাপ দেওয়া উচিত, তুমি এগুলো করতে হবে, তোমাকে করাতে হবে সরকারকে দিয়ে। কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে সতর্ক থাকা কিভাবে? এক হচ্ছে আমাদের যে মাইন্ডসেটটাকে বদলানো, মানুষের মধ্যে এটা অন্তত প্রচার করা যে তালিবান কি ভয়ঙ্কর, এরা নরকের রাজা শয়তান, এটা কিন্তু মানুষের মধ্যে চালিয়ে দেওয়া, প্রচার করা, তারা এই করেছে। দুর্ভাগ্য পশ্চিমবাংলার সকল যারা বড় বড় নেতা, যারা পশ্চিমবাংলা মানে এখন একেবারে চালাচ্ছেন,
আজ অব্দি এই তালিবানের ভয়ঙ্করতা সম্পর্কে তাদের কিন্তু কোথাও কোনো কথা দেখা যাচ্ছে না। দে আর অ্যাবসলিউটলি সাইলেন্ট। কেন? আমাদের সাইলেন্ট থাকলে হবে না। মানুষের কাছে, সব মানুষের কাছে, প্রত্যন্ত গ্রামের মানুষের কাছেও এই কথাটা পৌঁছে দিতে হবে যে আফগানিস্তানের বিপদ মানে আমাদের বিপদ নয়, তা কিন্তু নয়, বিপদটা আমাদের এখানে আসতে পারে। সুতরাং আমাদের একটু সতর্ক থাকতে হবে। তাই সবার কাছে এই সতর্কবাণী পাঠানো। আমাদের এখানকার একটু আগে যে আলোচনাটা করছিলাম, এনলাইটেড মুসলিমস, যারা শিক্ষিত আলোকপ্রাপ্ত মুসলিম আছেন কয়েকজন, তারা নিয়মিত আসেন, তারা প্রচার করে যাচ্ছেন। আরো মানুষকে এগিয়ে আসতে হবে এই সম্প্রদায়ের মধ্যে, বলতে হবে যে ইসলাম মানে এটা নয়, এরা যেটা বলছে সেটা ইসলামের অপব্যাখ্যা করছে, সেটা ওরা প্রমাণ করুন, মানুষের কাছে যাক যে তালিবান কখনোই মানুষের ভালো করতে পারে না, ইসলামের যার নামে যেটা করছে ওরা অন্যায় করছে, সেটা কিন্তু তাদের বলতেই হবে। কিন্তু এক মৌলবী যদি বলেন ইসলামের অন্য মানে, তো একটা মুসলিম হিসাবে তিনি এই এনলাইটেন্ড অর ইন্টেলেকচুয়াল মুসলিমদের কথা শুনবেন না সেই মৌলবীদের কথা শুনবেন? আমাদের দুর্ভাগ্য এটা যে মৌলবীর কথা ম্যাক্সিমাম ক্ষেত্রে শোনে, কিন্তু এনলাইটেন্ড মানুষদের হাল ছেড়ে দিলে হবে না, তাদের কিন্তু আবার যেতে হবে এবং প্রয়োজনে প্রশাসনকে দিয়েও তাদের সাহায্য করতে হবে যে তারা যান, তারা প্রচার করুন যে তালিবান ভালো না, খারাপ। এর প্রতি কোন রকম আকর্ষণ হচ্ছে বিপজ্জনক, এটা কিন্তু প্রমাণ মানে ওদের সেটা দায়িত্ব দিতে হবে। আর আমাদের আশা করি আমাদের সাহিত্য, আমাদের সংবাদ মাধ্যম, তারা এর ব্যাপারে আরো বেশি সতর্ক হবে, আরো বেশি কঠোর অবস্থান নেবে তালিবানদের সম্পর্কে। কারণ দূরদর্শন বা অন্যান্য টেলিভিশন চ্যানেল, তাদের তো একটা ভূমিকা রয়েছে, তারা মানুষের একদম মানে রান্নাঘরে অবধি চলে যেতে পারে, বেডরুমে চলে যেতে পারে। সেখানে মানুষ বসে বসে যদি এটা সত্যি দেখে যে এই ভয়ঙ্করতা চলছে, তাহলে হয়তো মানুষ এই বিপদ সম্পর্কে জানবে। সবচেয়ে তো আমাদের অ্যালার্ট থাকা, এই অ্যালার্টনেসটাই এখানে গুরুত্বপূর্ণ, অ্যালার্ট থাকাটাই গুরুত্বপূর্ণ, এটাই কিন্তু সমাজের দায়িত্ব। তো বিমল স্যার, অশেষ ধন্যবাদ আপনার টাইম দেওয়ার জন্য। আর ভিএসকে দর্শকদেরকেও অশেষ ধন্যবাদ, তারা শুনলেন, তারা কোয়েশ্চেন করেছিলেন, কিছু কোয়েশ্চেনের আনসার নেওয়া গেল আজকে বিমল স্যারের কাছ থেকে, অনেক কোয়েশ্চেনের আনসার নেওয়া গেল না। আমরা চেষ্টা করবো পরে যদি আবার সেই কোয়েশ্চেন গুলো কখনো বিমল স্যারকে করা যায়। বাট আজকের দিনে টাইমটাকে মাথায় রেখে আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। নমস্কার।